নমস্কার, আরও একবার সবাইকে পিপল ভয়েস চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজ আমরা পেয়ে গেছি এইচইউসিআইসির কেন্দ্রীয় কমিটির সদস্য অমিতাভ চ্যাটার্জি, অমিতাভ দাকে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এই কিছুদিন আগে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করলেন, অন্তর্বর্তী বাজেট পেশ করলেন এবং যেটা দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে যেটা দেখা যাচ্ছে এবং মানুষের মধ্যে যেটা রাগ পড়েছে যে এই বাজেট আর পাঁচটা বাজেটের মতো, মানে সাধারণ মানুষের জন্য এই বাজেট কিছু আনেনি। তো আজকে সেই সব জিনিস নিয়ে, সেই বাজেটে কি কি ঘোষণা হলো আপনারা হয়তো অনেকে দেখেছেন, তা সত্ত্বেও আমরা আজকে সেসব জিনিস নিয়ে আলোচনা করব। বাজেটে এমনকি জনকল্যাণমূলক কিছু প্রকল্পের কথাও বলা হয়েছে, কিন্তু সেই প্রকল্প কবে থেকে কার্যকর হবে সে বিষয়েও আমাদের অর্থমন্ত্রী কিছু বলেননি। আজকে সেসব জিনিস নিয়েই আমরা অমিতাভদার সাথে আলোচনা করব। তো অমিতাভদা, আপনাকে আমার প্রথমেই যেটা প্রশ্ন হচ্ছে, এই যে বাজেট পেশ হলো এবার, এই বাজেট সাধারণ মানুষের জন্য ঠিক কি কি খুশির খবর বয়ে নিয়ে এলো? মানে এই বাজেটের যৌক্তিকতাটাকে আপনি একটু বলুন। এটা একটা নিয়ম রক্ষার বাজেট। আগে ছিল বাজেট ঘোষণা মানে সরকারের আর্থিক নীতি, কোথায় কী, কোন প্রকল্প কী করবে আগামী এক বছরে, সেগুলো বর্ণনা করা হতো। এখন এসব কিচ্ছু নেই। এখন হচ্ছে সব দিকেই যেরকম ছলনা প্রতারণার রাজত্ব, বাজেটও তাই। অর্থাৎ কত রকমভাবে জনসাধারণকে কিছু সংখ্যা অমুক তমুক বলে ছলনা করা যায়। এবার সেটা আরও বেশি মাত্রা পেয়েছে, কারণ শীঘ্রই লোকসভা নির্বাচন। সরকার তার বাজেটকে লোকসভা নির্বাচনের প্রচারের হাতিয়ার করতে চেয়েছে। একটা বাজেট পেশ করতে গিয়ে মন্ত্রী বলছেন, আমরা যে বিশাল কাজ করেছি তার জন্য আপনারা আগামী ইলেকশনে আমাদেরকে আবার আশীর্বাদ দেবেন। এটা কোনো একটা গণতান্ত্রিক দেশে বাজেট পেশের অংশ হতে পারে? বুঝিয়েই দিলেন যে আমি যেটা পেশ করতে যাচ্ছি সেটা একটা ইলেকশন বাজেট। বলছেন উনি যে আমরা আশা করছি আমরা যে বিশাল কাজ করেছি, স্টুপেন্ডাস ওয়ার্ক, তার জন্য আপনারা আমাদেরকে আবার নির্বাচনে জেতাবেন। এটা কি? একটা সংবাদপত্র লিখেছে এই বাজেটে পৃথিবীর মতো, মানে এর 12 আনাই জল। 12 আনাই জল। অর্থাৎ আমি দাবি করছি, কিন্তু সে দাবির কোনো সমর্থন, আমি কোনো তথ্য, কোনো সূত্র কিছুই দিচ্ছি না। মানে আপনি বলতে চাইছেন এই যে নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী যে বাজেটে যে প্রকল্পগুলো কথা বললেন, যেমন ধরুন হচ্ছে রাম মন্দির উদ্বোধনের খুশিতে উনি বলেছেন যে 1 কোটি পরিবারের ছাদে সোলার সিস্টেম বসিয়ে ফ্রিতে বিদ্যুৎ দেবেন এবং জায়গায় জায়গায় মেডিকেল কলেজ করবেন। কিন্তু তার পরে যখন সমাজ মাধ্যমের রিপোর্টাররা বা জার্নালিস্টরা তাকে যখন জিজ্ঞেস করেন যে সেই প্রকল্প কবে থেকে কার্যকর এবং কিভাবে হবে, তার উত্তরে তিনি কিছু করতে পারেননি। তো আপনি যেটা বলতে চাইছেন যে এগুলো জাস্ট হচ্ছে একটা মানে ছলনা, প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি মোদী সরকার যেটা দিয়ে থাকেন। আমরা এর আগেও দেখেছি 2014 আগে অনেকবার এরকম ধরনের কথা বলেছেন। হ্যাঁ, তাই তো। যেরকম ধরুন, আপনি যখন একটা প্রকল্প ঘোষণা করেন, সেই প্রকল্পের সঙ্গে সঙ্গে টাকাটা কোত্থেকে আসবে, কত টাকা অ্যালটমেন্ট হচ্ছে, এগুলো বলেন। কবে থেকে চালু হবে, কি প্রক্রিয়ায় চালু হবে, সব কিচ্ছুই নেই। আমি ঘোষণা করে দিলাম, দিতেই পারেন। এবং জনগণের অভিজ্ঞতা থেকেই বোঝা যায় যে এইসব ঘোষণার বাস্তব মূল্য কিছু নেই। মূল্য ততটুকুই, ইলেকশন মিটিংয়ে গিয়ে বলবো আমি এই দিয়েছি, আমি ওই দিয়েছি, বাজেটে এত করেছি, বাজেটে অত করেছি। বাস্তবে এই যেরকম আপনার এই ওদের উজ্জ্বলা প্রকল্প, ওই যে গ্যাস, তারপরে এই ছাদ প্রকল্প, এইগুলোর ভাঁওতা তো সেসব পার্টিকুলার যাদেরকে দেখিয়ে ওরা বলেছিল তারা ইন্টারভিউ দিয়ে বলছে না আমরা কোনো ঘর পাইনি, আমার এখানে কোনো গ্যাস পাইনি বলেছে তো। ফলে বাজেটের কোনো গুরুত্ব, গাম্ভীর্য কিছুই নেই। সবগুলোই এখন ছেলে খেলায় পরিণত হয়েছে। আমাদের অর্থমন্ত্রী যেটা দাবি করছেন যে মানে এই বাজেটে যেটা বলেছেন যে 25 কোটি লোককে বহুমাত্রিক দারিদ্র সীমা থেকে বার করে এনেছেন, মানে দারিদ্র থেকে মুক্তি দিয়েছেন 25 কোটি লোককে। কিন্তু এই সরকারেরই একটি তথ্যে উঠে আসছে যে গত 45 বছরে এবার মোদী সরকারের আমলে বেকারত্বের হার সর্বোচ্চ। আবার এদিকে আপনার এই বাজেটে অর্থমন্ত্রী বলছেন যে 25 কোটি লোককে তারা সক্ষম হয়েছেন 25 কোটি গরিব লোককে তাদের দারিদ্র সীমা থেকে বার করে আনতে। তো এই কথার যৌক্তিকতাটা কি? কোনো যৌক্তিকতা নেই।
এই কিছুদিন পরেই আপনি মোদিজির কোনো ভাষণে শুনবেন 35 কোটি, আর একটা ভাষণে বলবে 45 কোটি, কোনো ভাষণে বলবে 40 কোটি। এ তো কোনো ভিত্তিহীন। এই যে 25 কোটি বললো, এর ভিত্তি কী, কোত্থেকে বললো, এসব দরকার নেই তো কিছু। আমি তো বলছি আপনাকে, এরকম প্রচুর দেখতে পাবেন আপনি, যেখানে মোদিজি বলছেন আমি এই করেছি, প্রত্যেকটা রাজ্যে একটা করে আইআইটি করে দিয়েছি, প্রত্যেকটা রাজ্যে 10টা করে, বলে না, সোশ্যাল মিডিয়া দেখা যায়, সবই ভাঁওতা। কারণ এগুলো বলার দ্বারা আসলে তো কি, রাম মন্দির করেছি, মানুষের ধর্মীয় ভাবাবেগে উস্কানি দিয়ে চলো রাম মন্দির এই বলে ভোট করব, এই তো। যেরকম গতবার ছিল পুলওয়ামা, ওই সেনাদের মর্মান্তিক মৃত্যু, সেটাকে ব্যবহার করে একটা দেশপ্রেমের জিগির জাগানো। মানুষ যতদিন পর্যন্ত রাজনৈতিকভাবে অসচেতন থাকবেন ততদিন পর্যন্ত এই জিনিস চলবেই। এও তাই, 25 কোটি বললো না 35 কোটি বললো না 40 কোটি বললো, ইট ম্যাটার্স লিটল। আসল হচ্ছে একটা সংখ্যা বলতে হবে এবং দেখাতে হবে যে আমরা করেছি, এই তো দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন উন্নতশীল দেশে দেখেছি, বিভিন্ন উন্নত দেশে দেখেছি যে সরকারের আয় বাড়াতে কর্পোরেটদের বা অতিরিক্ত ধনী যারা, তাদের ওপর কর বাড়ায়। কিন্তু এখানে তো হচ্ছে মানে মোদি সরকার পুরো উল্টো পথে হাঁটছে। মানে সাধারণ মানুষের ওপর এই যে জিএসটি, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন ধরনের কর চাপিয়ে সাধারণ মানুষের একেতে এই মূল্যবৃদ্ধি, বেকারত্ব, তার উপর এই যে একের পর এক এই জিনিসপত্রের উপর কর বাড়িয়ে মূল্য বৃদ্ধি করা। তো এই ব্যাপারটাকে, এই উল্টো পথে হাঁটছে, এই ব্যাপারটাকে আপনি ঠিক কীভাবে দেখছেন? প্রথম কথা, উন্নত দেশগুলোতে একচেটিয়া পুঁজিপতিদের ওপর, ধনীদের ওপর বেশি খরচা পায় আমার জানা নেই। কারণ মূলত অর্থনীতিটা তো পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিস্ট ইকোনমি। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমিতে ক্যাপিটালিস্টদের কাছে, রিচ পিপলের ওপর কর তো বসায় না। কর যত ইনডাইরেক্ট ট্যাক্স সেই জন্য বাড়ে, ডাইরেক্ট ট্যাক্স তো বাড়ে না। বাড়ে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, অপ্রত্যক্ষ কর। আপনি রাস্তাঘাটে চলছেন, দোকানে যাচ্ছেন, বাসে চড়ছেন, তেলকে, সর্বত্র ট্যাক্সের নেট কে দেয়? সাধারণ মানুষ দেয়। আর প্রত্যক্ষ কর এটা দিতে হয় যারা আয় করে, যাদের আয় আছে, ইনকাম ট্যাক্স দিতে হয়। আবার তার সঙ্গে সঙ্গে কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এরকম হাজার রকমের ট্যাক্স আছে ফর দি রিচ। কিন্তু এই দেশে তা তো বাড়ে না, কমে তো। ক্রমাগত তো মোদী সরকার, তার আগের সরকার কর্পোরেট ট্যাক্স কমিয়ে এনেছে। কেন না? তাদেরকে শিল্প বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্য। বাড়েনি তো। এখন তো আরও, এখন তো খোল্লা 3 কোটির ওপর মানুষ মধ্যবিত্ত ইনকামের ব্র্যাকেট থেকে, ক্যাটেগরি থেকে পিছিয়ে গিয়েছে, চলে গিয়েছে। কোথায় গেল তারা? নিচের তলার 50% জনসংখ্যার 50%, মানে হাফ, তাদের দখলে আছে মাত্র 3% জাতীয় আয়ের, জাতীয় সম্পদের মাত্র 3% তাদের হাতে। বাকি ম্যাক্সিমামটাই হচ্ছে ওপরের মানুষদের হাতে। এই যে এই করেছি ওই করেছি তাই বলছে তো। আপনি কর্পোরেট ট্যাক্স নিয়ে বললেন, অক্সফাম যেটা ব্রিটিশ একটা সংস্থা যারা এগুলোর উপর রিসার্চ করে এবং বের করে, তাদের রিপোর্ট বলছে 2012 থেকে 21 সাল, 9 বছরে কি হয়েছে না, ভারতবর্ষের ওপরের 5% ভারতীয়, তারা দেশের সম্পদের 60% দখল করে আছে। আর নিচু তলার 50%-এর হাতে আছে মাত্র 3%। এতেই তো বোঝা যায় যে আয়ের বৈষম্যটা কী, ধনী গরিবের বৈষম্যটা কি মারাত্মক। আর এই যারা ওপরের দিকে সম্পদ দখল করে আছে, তাদের জন্যই এ সরকার চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিকই। আমরা ওই অক্সফামের রিপোর্ট বা কেন্দ্রীয় অনেক তথ্যে আমরা জানতে পারছি যে দিনের পর দিন শ্রমজীবী মানুষের আয় কমছে, কাজবাজ নেই, আয় কমছে। কিন্তু এই রিসেন্টলি এই বাজেটে অর্থমন্ত্রী যেটা দাবি করছেন যে শ্রমজীবী মানুষের আয় বেড়েছে এবং সেটা বহু গুণে বেড়েছে। তো এই ব্যাপারটা একটু বলুন। শুনুন, দাবি যে কেউ করতে পারেন। এই যে বলছে ভারতবর্ষে 20 কোটি মানুষ রাত্রিবেলা না খেয়ে ঘুমাতে যায়। আমি আরেকটা তথ্য দেখলাম রঘু রাইয়ের, বলছে 50% অফ ইন্ডিয়ানস, ভারতবর্ষের জনগণের 50% রাস্তায় থাকে। এরা কারা? এটা তো আপনার আমার ঘরেরই লোক। ক্ষুধা থেকে প্রত্যেক বছর 25 লক্ষ লোক মারা যায় এই ভারতবর্ষে। এসব তথ্য তো কাগজে থাকবে না, এরা বলবেও না। 60% অফ ইন্ডিয়াজ মানুষ, মানে 130 কোটি মতন মানুষ
প্রতিদিন রোজগার করে 250 টাকার থেকে কম। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটাকে দারিদ্র্য সীমা ধরেছে, দারিদ্র্য রেখা ধরেছে, সেটা হচ্ছে 250 টাকা। তার থেকেও কম রোজগার করে প্রতিদিন ভারতবর্ষের 60% মানুষ। 25 কোটি মানুষ দৈনিক 166 টাকার কম রোজগার করে বেঁচে আছে। এই যে আমাদেরকে রোজ লাইনে দাঁড় করাচ্ছে এখন গ্যাসে আমার গিয়ে আবার নতুন করে প্রমাণ দিতে হবে আমার আধার অমুক তমুক দিয়ে, এটা হয়রানি না? এইগুলি তো করে যাচ্ছে একটার পর একটা। এই আধার, এই এপিক, ওই অমুক, ওই তমুক, এই করে যাচ্ছে। মানুষকে কিসে রিলিফ দিচ্ছে বলুন না? ট্রেন ধরুন, ট্রেন আমরা সিনিয়র সিটিজেন আগে একটা কনসেশন পেতাম, উড়িয়ে দিল। পুরো সিনিয়র সিটিজেনের কনসেশনটুকু উড়িয়ে দিল। তাহলে সিনিয়র সিটিজেন কনসেশন উড়িয়ে দিলে কেন? সিনিয়র সিটিজেনরা কি হঠাৎ বড়লোক হয়ে গিয়েছে? তাহলে এগুলো কি? আমি তো এই কয়েকটা বলছি আপনাকে। আর দেখুন বেকারদের জন্য কি দিয়েছে? বেকারদের জন্য কিচ্ছু নেই, একটা প্রতিশ্রুতিও নেই। মানুষ তো বাজেট দেখতে চায় কি? বেকার ছেলেরা দেখবে আচ্ছা কটা শিল্প হচ্ছে, কটা চাকরি হবে, চাষিরা দেখবে আমার ফসলের দামটা আমি পাবো কি না, আমার ফসলটা ঠিকমতো বিক্রি হবে কি না। এই তো, কোথাও আছে কিচ্ছু নেই। তাহলে আপনি এই বাজেটকে সাধারণ মানুষের জন্য বাজেট বলবেন কি দিয়ে? কোনো দেবতার নামে সংকীর্তন করলে তো আপনার পেট ভরবে না। যদি দেবতার নামে সংকীর্তন করলে আপনার পেট ভরতো, আপনার ছেলেটা চাকরি হতো, সবাই করতো। আমি তো এই বুঝি।